সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করছিলাম এবং দ্বিপদী বিস্তৃতির দুইটি পার্ট রয়েছে। সেখানে প্রথম অংশ কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা এই প্রথম অংশের ভিতরে আরেকটা অংশ বিদ্যমান রয়েছে, সেটা হলো দ্বিপদী বিস্তৃতি থেকে মধ্যপদ নির্ণয়। সেটাও আজকে আমরা আলোচনায় অংশ হিসাবে রাখছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো দ্বিপদী বিস্তৃতির শর্ত সাপেক্ষে বিভিন্ন সমস্যার সমাধান আর দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। সেক্ষেত্রে প্রথমে আজকে আমাদের সামনে যে সমস্যাটি নিয়ে হাজির হয়েছে সেটা হলো a plus 3x whole to the power n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b 21/2 bx ও 189/4 bx স্কয়ার যদি হয় তাহলে a b ও n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আবারও বিষয়টা আমরা খেয়াল করি, এই দ্বিপদী বিস্তৃতির প্রথম তিনটি পদ বা প্রথম তিনটি পদের মান এটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের a b ও n এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশিটাকে আমরা প্রথমেই বিস্তৃতি করি। সরাসরি যদি বিস্তৃতি করি তাহলে আমরা জানি যে a to the power n plus nc1 a to the power n minus 1 into x, x এর জায়গায় হবে এখানে 3x, তারপর nc2 a to the power n minus 2 into x স্কয়ার মানে 3x এর হোল স্কয়ার প্লাস ডট 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 লাস্টের পদ হলো 3x whole to the power n। তার মধ্যে যেহেতু এখানে তিনটা পদ লাগবে, তার মানে আমরা এখানে অবশ্যই তিনটি পদ কিন্তু উল্লেখ করব। তিনটি পদ কিভাবে? তিনটি পদ বলতে এই যে এটা একটা পদ nc1 a to the power n minus 1 into 3x, এটা একটা পদ nc2 a to the power n minus 2 into 3x এর হোল স্কয়ার, এটা একটা পদ। তার মানে শর্ত মতে আমরা বলতে পারি যে a to the power n equal to এখানে হলো এটা b, এরপরে দ্বিতীয় পদ nc1 a to the power n minus 1 into 3x, এটা সমান আমরা বলবো 21/2 bx, এবং তৃতীয় পদ যেটা এখানে nc2 a to the power n minus 2 into 3x এর হোল স্কয়ার, এটা ইকুয়াল টু হলো 189/4 bx স্কয়ার। এই তিনটাকে আমরা তিনটা সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। এখন এই তিনটা সমীকরণকে কিন্তু সমাধান করে আমাদের a b এবং n এর মান নির্ণয় করতে হবে। এখানে a to the power n equal to b এই সমীকরণ 1 এর কিন্তু কোনো ক্যালকুলেশন কিছুই করার নাই। সেক্ষেত্রে আমরা প্রথমেই সমীকরণ 2 দিয়ে শুরু করব। তাহলে সমীকরণ 2 হতে আমরা কি পাই? সমীকরণ 2 কে যদি আমরা ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি nc1 মানে n, আর a to the power n minus 1 কে যদি আমরা ভাঙি তাহলে a to the power n আর a to the power minus 1 মানে 1/a into 3x ছিল 3x equal to 21/2 bx। এখন b এর পরিবর্তে কিন্তু আমরা a to the power n বসাতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা আসছে সেটা হলো b এর পরিবর্তে যদি a to the power n বসাই তাহলে দেখো এখানে এই যে b এর পরিবর্তে একটু এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে। এখানে এই b এর পরিবর্তে আমরা a to the power n লিখছি। এখানে এটা না লিখে আমরা এটা থেকে এই লাইনটা লিখছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই a to the power n এই a to the power n বের হয়ে বাদ হয়ে যায়, তারপরে এখানে এই x এবং এই x বাদ হয়ে যায়, আর এই 3 দিয়ে আমরা 21 কে ভাগ করলে লিখতে পারি হলো 7, অর্থাৎ পাচ্ছি হলো n ইনটু এটা করতে পারতাম, অথবা এই a to the power n এর পরিবর্তে b লিখেও কিন্তু এই কাজটা আমরা করতে পারতাম। এখানে b b বাদ যে হিসাব করো, তার মানে আমাদের n/a ইকুয়াল টু থাকছে হলো 7/2, যেভাবে হিসাবটা করো না কেন। সেক্ষেত্রে আমরা a ইকুয়াল টু বলতে পারি কি, a ইকুয়াল টু হলো 2n/a, 2n/7 এর মান বের করলাম। এর মান বা n এর মান যে কোনো একটা এখান থেকে বের করলেই হবে। ঠিক একইভাবে আমরা সমীকরণ 2 হতে কি লিখতে পারি?
nc2 a to the power n minus 2 into 3x whole square equal to 189/4 bx square। এখানেও একইভাবে আমরা nc2 কে যদি ভাঙি তাহলে n into n minus 1/2 factorial a to the power n into a square divided by a square, কারণ এরপর এখানে যে একটা -2 আছে এজন্য নিচে a square চলে আসছে, যেহেতু এটা পাওয়ার মাইনাস 3x এর হোল স্কয়ার মানে 9x স্কয়ার ইকুয়াল টু 189/4 bx স্কয়ার। এখানে আমরা এই b এর পরিবর্তে a to the power n লিখতে পারি, অথবা এই a to the power n এর পরিবর্তে b লিখতে পারি, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। আমরা a to the power n এর পরিবর্তে b ইউজ করেছি এখানে, তাহলে n into n minus 1/2 factorial into b by a square equal to 21/4b। এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন এখানে করেছি, সেটা হলো 9x স্কয়ার উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিয়েছি। এই 9x স্কয়ার এখানে 189 কে যদি 9 দিয়ে ডিভাইডেড করা হয় তাহলে 21 এবং এই x স্কয়ার বাদ হয়ে গেছে, আর নিচের একটা 2 বাদ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কিন্তু এটা থাকে, তার মানে 21/4b। এখন এই b আর b যদি বাদ দেই তাহলে আমাদের কি থাকছে, এখানে আমরা এই উভয় পক্ষ থেকে b b বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ n into n minus 1 into 1/a square, এখান থেকে আমরা এই 2 এবং এই 4 যদি এখানে 2 আর এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে থাকবে 21/2, তার মানে n into n minus 1 into 1/a square equal to 21/2। এখন যদি আমরা এটাকে আর গুণন করি তাহলে পাই এই 2টা n into n minus 1 এর সাথে গুণ হয় এবং এই a স্কয়ারটা 21 এর সাথে গুণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এর মান আগেই বের করে রেখেছিলাম, এর মান হলো 2n/7, মানটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে n into n minus 1 উভয় পক্ষ থেকে 2n দিয়ে ডিভাইডেড করার পরে এটা আসে, এবং এখানে 21 আর 49 এটাকে যদি আমরা কাটাকাটি করি তার মানে n minus 1 equal to আমাদের আসে 6n/7। এটা হলো 3×7=21 আর এখানে 7×49, আর উভয় পক্ষ থেকে আমাদের 2 বাদ দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু একটা 2 থাকে, আর এই n আর এই n এখান থেকে n স্কয়ার থেকে n বাদ দিলে একটা n থাকে, তাহলে উপরে থাকে 6n, নিচে কিন্তু 7। অর্থাৎ এখান থেকে যদি আমরা r গুণন করি তার মানে 7n - 6n = 7, দ্যাট ইজ n = 7। n এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা a = বলেছিলাম যে 2n/7, এখানে n এর মানটা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি এর মান হলো 2। তাহলে এর মান যদি 2 হয় আর n এর মান যদি 7 হয়, তাহলে আমরা প্রথম যে সমীকরণটা আছে সেখানে আছে a to the power n = b, এখানে মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ b = 2 to the power 7, দ্যাট ইজ 128। তার মানে আমরা যে তিনটা মান আমাদের দরকার ছিল a b এবং n, তিনটা মানই কিন্তু আমরা পেয়ে গেছি। এটাই হলো আমাদের এর মান 2, b এর মান 128 এবং n এর মান হলো 7। এরপরে আমরা যেটা শিখতে চাই সেটা হলো মধ্যপদ নির্ণয়, কিভাবে একটা বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করতে হয়। তারপরে আমরা এর আগে প্রথমে জেনে নিই আসলে মধ্যপদটা কি। মধ্যপদটা হলো যে আমরা খেয়াল করি, সাপোজ আমাদের তিনটা পদ আছে 1 2 এবং 3, তাহলে এই তিনটা পদের ভিতরে যদি বলা হয় মধ্যপদ কি, তাহলে মধ্যপদ আমরা বলবো এটা হলো 2। এখন যদি আমাদের এরকম থাকে 1 2 3 4, এরকম চারটে পদ আছে, তাহলে এখানে মধ্যপদ বললে কি হবে, মধ্যপদ আসবে এই একটা এবং এই একটা। তাহলে মধ্যপদ মানে মাঝখানে যে পদটি থাকে। এখন আমরা খেয়াল করি যে এখানে 1 2 3, তার মানে এখানে তিনটা পদ আমরা লিখেছি এবং এই তিনটা পদের ক্ষেত্রে একটি মধ্যপদ, আর এখানে লিখেছি 1 2 3 4, চারটি পদ লিখেছি, সেই ক্ষেত্রে মধ্যপদ দুইটি। তার মানে এখানে পদের সংখ্যা যদি বেজোড় হয় তাহলে মধ্যপদ থাকে একটি, আর পদের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ থাকে দুইটি। তার মানে আমরা একটা বিষয় কিন্তু ক্লিয়ার, যেটা হলো পদের সংখ্যার উপর নির্ভর করে মধ্যপদ কয়টি থাকবে সেটা আমরা বলতে পারবো। এছাড়াও এই যে এখানে যেমন আমরা মধ্যপদের 2 নম্বরটাকে মধ্যপদ বলছি, তার মানে এটা হলো দ্বিতীয় পদ মধ্যপদ, এটা হলো দ্বিতীয় এবং তৃতীয় পদ মধ্যপদ, তার মানে কততম পদ মধ্যপদ সেটাও কিন্তু বলতে পারবো। তাহলে এটা হলো আসলে মূল থিম। তো এখন আমরা
দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে যেটা জানি সেটা কি, সেটা হলো যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, এখানে খেয়াল করতে হবে a প্লাস এক্স টু দি পাওয়ার n, তার মানে এই পাওয়ারটার উপর নির্ভর করেই তো পদের সংখ্যা হয়। আমরা জানি যে পাওয়ার যা থাকে পদের সংখ্যা হয় তার থেকে এক বেশি। তাহলে এখানে আমরা যেহেতু n এর মানটা জানি না, a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই n এর মানটা যেহেতু জানি না, তো n এর মান কি হতে পারে, জোড়ও হতে পারে বেজোড়ও হতে পারে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে n টা হলো জোড়। তাহলে n যদি জোড় হয় তাহলে পদের সংখ্যা কত, n প্লাস ওয়ান। তার মানে একটা জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয়, যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা কি সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা। আবারও খেয়াল করি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই n টাকে যদি আমরা জোড় বলি, তাহলে আমাদের, আমরা জানি যে কোনো একটা বিস্তৃতিতে পদের সংখ্যা থাকে ঘাত যা থাকে তার থেকে একটা বেশি। তার মানে এখানে পদের সংখ্যা কিন্তু যেহেতু পাওয়ার n, তার মানে পদের সংখ্যা হলো n প্লাস ওয়ান। আমরা এই n টাকে বলছি জোড়। n টা যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় প্লাস সামথিং, জোড় প্লাস ওয়ান, জোড়ের সাথে যদি এক যোগ করা হয়, যেমন 2 আমার একটা সংখ্যা, 2 এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, 3, যেটা বেজোড় সংখ্যা। ঠিক একই ভাবে আমার একটা সংখ্যা আছে 10, যেটা হলো জোড় সংখ্যা, এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কি হবে, বেজোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যার সাথে যদি আমরা এক যোগ করি পেয়ে যাই কি, বেজোড় সংখ্যা। তার মানে যেটা পাবো সেটা একটা বেজোড় সংখ্যা। তার মানে আমাদের পদের সংখ্যা হবে কি, n যদি জোড় হয় পদের সংখ্যা হবে বেজোড়। তার মানে কয়টা মধ্যপদ থাকবে, আমরা একটু আগে দেখে এসেছি এই যে পদের সংখ্যা যদি বেজোড় হয় মধ্যপদ থাকে একটি, তার মানে একটা মধ্যপদ থাকবে। সেই ক্ষেত্রে মধ্যপদটা হবে কি, মধ্যপদটা হবে n/2 প্লাস 1 তম পদ। মধ্যপদটা হবে n/2 প্লাস 1 তম পদ। তার মানে n যখন জোড় সংখ্যা তখন a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ একটি, এবং সেই মধ্যপদটি হবে n/2 প্লাস 1 তম পদ। নেক্সট আমরা n যদি বেজোড় বলি, n কে যদি বেজোড় বলি সেক্ষেত্রে কিন্তু এই n প্লাস ওয়ান এটা কিন্তু হয়ে যায় জোড় সংখ্যা, কারণ a প্লাস এক্স টু দি পাওয়ার n এটার বিস্তৃতিতে পদের সংখ্যা হবে অবশ্যই n প্লাস ওয়ান সংখ্যক, এবং এখানে এই n টাকে আমরা বলছি কি, বেজোড়। তাহলে কোনো বেজোড় সংখ্যার সাথে যদি এক যোগ করা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা কিন্তু সবসময়ই জোড় সংখ্যা হয়। যার কারণে আমরা n যদি বেজোড় সংখ্যা হয় বা পাওয়ারটা যদি বেজোড় সংখ্যা আসে তাহলে যত সংখ্যক পদ পাই সেই পদের সংখ্যা হয়ে যায় জোড় সংখ্যা। সেই ক্ষেত্রে মধ্যপদ থাকে হলো দুইটি, কারণ আমরা দেখেছি যে 1 2 3 4 এখানে হলো পদ হলো 4টি, যেটা জোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ হলো দুইটি, যেমন এখানে 2 আর 3 বলেছিলাম। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু দুইটি মধ্যপদ রয়েছে। সেই মধ্যপদ দুইটি হবে, একটা হলো n-1/2 প্লাস 1 তম পদ, অথবা এটাকে এভাবে বলা যায় n প্লাস 1/2 তম পদ, আর একটা হলো n-1/2 প্লাস 2 তম পদ, অথবা n প্লাস 3/2 তম পদ। তাহলে এভাবে আমরা কততম পদ মধ্যপদ হবে সেটা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা দেখি আসলে মধ্যপদ কিভাবে বের করে। এখন আমাদের যেটা আছে 11-র 7 নম্বর অঙ্ক, 11-র 7 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো 2x² - 3/x এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করা। এখানে যদি মধ্যপদ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের খেয়াল করতে হবে যে মধ্যপদটা আমরা কিভাবে নির্ণয় করব। এখানে n ইকুয়াল টু, আমরা এখানে একটু লিখি, এখানে n ইকুয়াল টু 12, যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। তাহলে আমরা আবারও খেয়াল করি n যদি জোড় হয় মধ্যপদ কটা থাকে, যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যপদ কি হবে, জোড় সংখ্যা। অতএব মধ্যপদ একটি, n জোড় হলে মধ্যপদ কি হয়, একটি, মধ্যপদ একটি। সেই মধ্যপদটা কি হবে, যা কততম পদ, সূত্র আমরা একটু আগে শিখেছি n/2 প্লাস 1 তম পদ, এটা হলো আমাদের সূত্র।
তার মানে এখানে n এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে পেয়ে যাব। অতএব আমরা এখন বলতে পারি যে এটা n এর মান হলো 12/2 প্লাস 1 তম পদ এত, বা এখান থেকে আমরা বলতে পারি হলো 6 প্লাস 1 তম পদ আমাদের হলো মধ্যপদ। এখন আমাদের বলেছে মধ্যপদ নির্ণয় করতে, আমরা কততম পদ মধ্যপদ এটা কিন্তু জেনে গেছি। তাহলে এখন 6 প্লাস 1 তম পদ আমরা বের করতে পারবো। অতএব 6 প্লাস 1 তম পদ কি হবে? 6 প্লাস 1 তম পদ। তাহলে r প্লাস 1 তম পদের যে সূত্র, সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তম পদ ইকুয়াল টু NCR, এর মান হলো 12, C r এর মান কত? 6 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r, a মানে হলো এটা 2x স্কয়ার, 2x স্কয়ারের পাওয়ার n মাইনাস r, n মানে হলো 12 মাইনাস r মানে হলো 6 ইনটু x টু দি পাওয়ার r, x মানে হলো মাইনাস 3/x হোল টু দি পাওয়ার r। এটা আমাদের হলো মধ্যপদ। এটাকে একটু সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 12c6 মানে কত? 12c6, আচ্ছা 12c6 আমরা এখানে রাখি। 12c6 আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 পাওয়ার 6 ইনটু 2 পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 12, আর মানে এখানে হলো 6 হবে, x টু দি পাওয়ার 12, আর এখানে হলো মাইনাস 3 পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 6 আর 1/x টু দি পাওয়ার 6, যেটাই আমরা বলি না কেন। এখন দেখো এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি 12c6 ইনটু 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে পারি। আমরা 11-7 নম্বর অঙ্কটা এভাবে করে ফেললাম। এখন আমরা দেখি উদাহরণ 10। দেখাও যে x - 1/x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতির মধ্যপদ হলো এটা। তাহলে আমরা প্রদত্ত রাশি আমাদের x - 1/x হোল টু দি পাওয়ার 2n, এখানে 2n জোড় সংখ্যা, কারণ n এর মান 1 2 3 যে কোনো এখানে n বিলংস টু n, 1 2 3 4 5 6 এগুলো যেগুলো বসাইলে কি হয় 2n কিন্তু জোড় সংখ্যা হয়ে যায়। সুতরাং প্রদত্ত রাশি মধ্যপদ থাকবে একটি। এর মধ্যপদটা কি হবে? সূত্র হলো n/2 প্লাস 1 তম পদ, এখানে n এর জায়গায় আছে 2n, তাহলে 2n/2 প্লাস 1 তম পদ বা n প্লাস 1 তম পদই হবে এটার মধ্যপদ। তাহলে n প্লাস 1 তম পদ আমরা বের করি, r প্লাস 1 তম পদের সূত্র, r এর পরিবর্তে আমরা n লিখব। তাহলে NCR, n টা হলো এখানে 2n, c r টা হলো n, a টু দি পাওয়ার n মাইনাস r, এর জায়গায় আছে এখানে x, n মাইনাস r মানে n, 2n মাইনাস n ইনটু x টু দি পাওয়ার r, x বলতে মাইনাস 1/x হোল টু দি পাওয়ার r মানে হলো n। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 2ncn x টু দি পাওয়ার n ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার মাইনাস n। তার মানে x টু দি পাওয়ার মাইনাস n আর x টু দি পাওয়ার n টা বাদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের থাকছে মাইনাস 1 এর পাওয়ার n ইনটু 2ncn। এখন 2ncn কে যদি আমরা ncr এর সূত্রে ভেঙে দেই তাহলে আমাদের আসে কি? NCR এর সূত্র যদি ভাঙি, সূত্র হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তার মানে 2ncn, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখি কি পাচ্ছি, 2n n ফ্যাক্টরিয়াল মানে এখানে 2n ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, r মানে হলো n ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r, n মানে হলো 2n মাইনাস n ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এটা যদি দেখি এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু এটাই আসে 2n ফ্যাক্টরিয়াল, নিচে হলো n ফ্যাক্টরিয়াল, 2n থেকে n গেলে n ফ্যাক্টরিয়াল। এখন 2n ফ্যাক্টরিয়াল, কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে আমরা কি জানি? কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে পর্যায়ক্রমে সেই পর্যন্ত গুণফল, বা সেখান থেকে পর্যায়ক্রমে 1 পর্যন্ত গুণফল। তাহলে আমরা 2n ফ্যাক্টরিয়ালের পরিবর্তে লিখতে পারি 2n ইনটু এর আগের পদ হলো 2n মাইনাস 1, তার আগের পদ হলো 2n মাইনাস 2, তার আগের পদ হলো 2n মাইনাস 3, এভাবে 4 3 2 1, অথবা এটা উল্টা দিক থেকেও লেখা যেতে পারে 1 2 3 4 ডট ডট ডট
2n minus 3 into 2n minus 2 into 2n minus n into 2n, আর নিচে হলো যা ছিল তাই লিখলাম। এখন আমরা এখানে খেয়াল করব, এটাকে জাস্ট যেটা বললাম সেটা লেখা হয়েছে। এখন এখানে আমরা জোড় এবং বেজোড় এই দুইটা পদকে যদি আলাদা করে লিখি তাহলে কি পাই? 1 2 3 4 থেকে 2n পর্যন্ত এখানে আমরা বেজোড় পদগুলো দেখছি 1 3 5 ডট ডট ডট, এখানে অবশ্যই 2n 3 বেজোড় পদ এবং 2n 1 বেজোড় পদ সেটা লেখা হচ্ছে। আর জোড় পদ নিলে আমাদের 2 4 6 ডট ডট ডট, এখানে আমাদের জোড় পদ হলো 2n 2 ইনটু 2n। তার মানে আমরা জোড় এবং বেজোড় সংখ্যাকে আলাদা আলাদা গুণ হিসাবে লিখলাম, কারণ 1 2 3 4 গুণ করলে যা হবে, এখানে 1 3 আর 2 4 গুণ করলেও কিন্তু, গুণ করার পরে দুইটাকে আবার গুণ করলে কিন্তু সেম আসবে। যার কারণে আমরা জোড় বেজোড় করে আলাদা করে লিখলাম, কারণ আমরা যদি প্রমাণটা খেয়াল করি সেখানে কিন্তু আমরা বেজোড় পদগুলো আলাদা দেখব। এই জন্যই কিন্তু আমরা এই 1 3 5 ডট 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 2n 1 এটাকে আলাদা করে লিখেছি। এরপরে আমরা যেটা করেছি 2n 1টাকে আমরা আসলে লিখি নাই, ডট ডট দিয়ে এটা বাদ দিয়েছি, কারণ এটা ডট ডট দেওয়া মানে আসলে এটা বা এর আগের পদের ধরনের পদ সবই এখানে আছে, আমরা শুধু লাস্ট 2n 1 এটা লিখেছি। আর এখানে খেয়াল করব যে এখানে 2 4 6 ডট 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 2n 2 ইনটু 2n, এখানে প্রত্যেকটা পদই কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে এইটাকে যদি আমরা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এবং এই পদগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু গুণ আকারে আছে, সম্পর্ক গুণ। সেক্ষেত্রে প্রত্যেকের থেকে যদি একটা করে 2 নেই তাহলে আমরা কি পাই? যেমন আমি এখান থেকে একটা 2 নিতে পারি, এখান থেকে একটা 2 নিতে পারি, এখান থেকে একটা 2 নিতে পারি, ডট 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 দিয়ে এখান থেকে একটা 2 নিতে পারি, আমি এখান থেকে 2 নিতে পারি। তাহলে আমরা যদি সূচকের নিয়মটা ফলো করি, 2 আর 2 যদি গুণ করি তাহলে আমরা কত পাই? 2 স্কয়ার। তাহলে এখন যদি 3টা 2 গুণ করি, 2 2 2, তাহলে কিন্তু হয় 2 কিউব। এখানে আমার কতগুলো 2 আছে? একটা, দুইটা, তিনটা, ডট 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 n সংখ্যক 2 আছে। তাহলে n সংখ্যক 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 2 এর পাওয়ার n হবে। এই যে 2 এর পাওয়ার n টাকে আমরা আলাদা করে লিখেছি। সেই ক্ষেত্রে এটাকে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর এই লাস্টের পদটা এখানে লেখা আছে 2n কে 2 দিয়ে ভাগ করলে হয় n। নিশ্চয়ই আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আবার খেয়াল করি, এখানে 1 2 3 ডট 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 n মানে 1 থেকে পর্যায়ক্রমে n পর্যন্ত গুণ আকারে আছে। তার মানে আবার কিন্তু এই টুকের পরিবর্তে আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এই টুকের পরিবর্তে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আমরা সেটাই ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা থাকছে। আর আমাদের আবারও খেয়াল করি একটু এই লাইনটা, এই যে -1 এর পর n, -1 এর পর n ইনটু 2 এর পর n, এই দুইটা একত্রিত হয়ে যাচ্ছে, পাওয়ার যেহেতু দুইটার সেম, সুতরাং -1 আর 2 গুণ করলে হয়ে যায় -2 এর পর n। এখন আমরা এখানে এই পাওয়ার n, এই n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কে বাদ দিয়ে দেই, তাহলে আমরা যেটা পাচ্ছি 135 ডট 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 2n 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু -2 এর পর n। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। সুতরাং x - 1 বাই x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃত মধ্যপদ হলো এত, প্রমাণিত। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, 12 6 নম্বর অঙ্ক। 12 6 নম্বর অঙ্ক যেটা বলছে এত বিস্তৃত মধ্যপদদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। মধ্যপদদ্বয়ের পার্থক্য মানে এখানে আসলে মধ্যপদ আছে দুইটা, সেই দুইটা মধ্যপদের পার্থক্য আমাদের বের করতে হবে। আগের মতোই কিন্তু এটা আমরা করতে পারি। আমরা দেখি এটা কিভাবে করব। এখানে n হলো n = 15, যা বেজোড়, যা বেজোড়। সুতরাং মধ্যপদ কি হবে? বেজোড়। সুতরাং মধ্যপদ কয়টা? আমরা জানি যে যদি n জোড় হয় মধ্যপদ একটা, আর n যদি বেজোড় হয় তাহলে মধ্যপদ হয় দুইটি। মধ্যপদ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে মধ্যপদ হলো দুইটি। তাহলে সেই মধ্যপদ দুইটা কি কি আমরা সেটা একটু জানার চেষ্টা করি। আমরা জানি যে যদি এরকম হয় তাহলে মধ্যপদ হলো n - 1/2 + 1 তম পদ। মধ্যপদ দুইটি, অতএব মধ্যপদ হবে হলো n - 1, আমি একবারে লিখে দিচ্ছি, n - 1 মানে হলো এটা 15 - 1/2 + 1, বা এটাকে আমরা বলতে পারি কত?
7 প্লাস 1 তম পদ, 7 প্লাস 1 তম পদ, এটা একটা মধ্যপদ। আর আরেকটা কি, আরেকটা মধ্যপদ হলো n মাইনাস 1 প্লাস 2 তম পদ। তার মানে আমরা এটা বলতে পারি 7, এটাকে আমরা এভাবে লিখি 7 প্লাস 2, বা এটাকে আমরা বলতে পারি 8 প্লাস 1 তম পদ, 8 প্লাস 1 তম পদ। তার মানে আমাদের এই প্রথম এইটা এবং এটা বের করতে হবে। তাহলে এই মধ্যপদটা যদি আমরা বের করি 7 প্লাস 1 তম পদ, তাহলে কি হবে 15c7 ncr মানে r এর মান 7, a টু দি পাওয়ার n মাইনাস r এর পাওয়ার হলো 15 মাইনাস 7 ইনটু x টু দি পাওয়ার r, x এর মান হলো মাইনাস 3/x পাওয়ার r মানে হলো 7। আর এখানে যেটা পাবো সেটা হলো 15c8 2 টু দি পাওয়ার 15 মাইনাস 8 ইনটু 3/x টু দি পাওয়ার 8। এই তো আমাদের দুইটা মধ্যপদ। এখন এই দুইটা মধ্যপদের পার্থক্য আমাদের বের করতে বলেছে। তার মানে পার্থক্য মানে কি, বিয়োগফল বের করতে হবে। তাহলে আমরা যদি পার্থক্য বা মধ্যপদ দুইটির বিয়োগফল যদি বের করি তাহলে কি পাই, সেক্ষেত্রে আমরা মধ্যপদ দুইটা পার্থক্য, অতএব পার্থক্য পার্থক্য যেটা পাচ্ছি সেটা হলো এটা হলো n 15c8 2 to the power 7 minus 3 to the power 8 minus 15c7 2 to the power 8 আর minus 3 to the power 7। এইটা হলো আমাদের এই দুইটা পদের পার্থক্য। এখন যদি আমরা এই দুইটা পদের পার্থক্য এখন নির্ণয় করি, আমরা এখানে এক্সটা আসলে বাদ দিয়ে লিখছি কারণ এটা হলো সহগের পার্থক্যটা আসলে বের করছি। সেই ক্ষেত্রে আমাদের এটা আসে কি, জাস্ট এটা ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে 15c8 2 to the power 7 into minus 3 power 8 minus 15c7 2 to the power 8 minus 3 power 7, এটা আসবে হলো 9006। আমি শুধু সংখ্যাটা লিখে দিচ্ছি সরাসরি 9006 948 940 940,800। এটা আমাদের হলো এই দুইটা মধ্যপদের বিয়োগফল। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এখানে এটা আসলে বিয়োগের জায়গায় যোগ হয়ে গেছে কারণ এটা কিন্তু এটা মাইনাস 3 পাওয়ার 7, যার কারণে এখানে একটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসের ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে। বা এটা ক্যালকুলেটরে চাপ দিলেই কিন্তু সরাসরি এটার অ্যান্সার বের হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা অঙ্ক যেটা হলো n এর উপর কোন শর্ত আরোপ করলে, যেটা 12 7 নম্বর অঙ্ক, বলা হয়েছে n এর উপর কোন শর্ত আরোপ করলে এত এর মধ্যপদ একটি মধ্যপদ থাকবে এবং n = 21 হলে মধ্যপদ বা মধ্যপদ সমূহের মান নির্ণয় করতে হবে। তাহলে n এখানে কি, n হলো এটা জোড়ও হতে পারে বেজোড়ও হতে পারে। তাহলে n যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ থাকবে কি, একটি, যেই মধ্যপদটি হবে কি, তাহলে n এর উপর কোন শর্ত আরোপ করে একটি মধ্যপদ থাকবে। তার মানে এখানে আমাদের মধ্যপদ যেহেতু একটি বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, এখানে খেয়াল করতে হবে যে একটি মধ্যপদ থাকবে। তাহলে একটি মধ্যপদ থাকার শর্ত হলো কিন্তু n = n টা জোড় হবে। আর শর্ত, অতএব শর্ত হলো n জোড় হতে হবে, n জোড় হতে হবে, n জোড়। তার মানে প্রথম অংশ কিন্তু আমাদের শেষ। এরপরে বলছে n = 21 হলে মধ্যপদ বা মধ্যপদ সমূহের মান নির্ণয় করো। তাহলে n এর মান যখন 21, তাহলে এই n এর মান 21 মানে কি, এটা বেজোড়।
তাহলে এন বেজোড় হলে মধ্যপদ দুইটি, তাহলে মধ্যপদ এন যেহেতু বেজোড়, মধ্যপদ হলো একটা হবে n মাইনাস ওয়ান বা 21 মাইনাস ওয়ান বাই 2 প্লাস 1 তম পদ। তাহলে এটা একটা মধ্যপদ। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি তম পদ, বা এটাকে আমরা আরেকটু ভেঙে লিখি, এটা আসে হলো 10 যোগ 1 তম পদ। তাহলে 10 যোগ 1 তম পদ আমরা এখান থেকে বের করতে পারি। সূত্র কি? এনসিআর, এখানে n এর মান হলো 21, সি আর এর মান হলো 10 ইনটু 2 বাই x টু দি পাওয়ার r, n মাইনাস r মানে 21 বিয়োগ 10 ইনটু x টু দি পাওয়ার r, x মানে হলো x বাই 2, পাওয়ার হলো r মানে হলো 10। ঠিক একইভাবে আরেকটি মধ্যপদ, এটা হলো প্রথম মধ্যপদ আমরা লিখি। আর দ্বিতীয় মধ্যপদ কি হবে? দ্বিতীয় মধ্যপদ কিন্তু আমরা পেয়ে যাব হলো 10 যোগ 2 তম পদ। তাহলে 10 যোগ 2 তম পদ, এই ক্ষেত্রে কিন্তু আর এর মান হলো 11, তার মানে হলো এটা আসবে 21 সি 11 2 বাই x টু দি পাওয়ার 11 ইনটু x বাই 2 এর পাওয়ার 11। এটা কিন্তু আমাদের 11তম। এটা হলো এই যে 10 যোগ 1 মানে এটা কিন্তু 12, অর্থাৎ এটাকে আমরা কিন্তু 11 যোগ 1 তম পদ বলতে পারি। এটা কিন্তু এটা বুঝিয়েছে। তাহলে আমরা কিন্তু এই দুইটা পদ পেয়ে গেছি, এবং এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে সরাসরি এখান থেকে আমরা লিখতে পারবো এটা কি হয়। এটা আমাদের 2 পাওয়ার 10 আর এই 2 পাওয়ার 10, আর এটা সরি, এটা 2 পাওয়ার একটা 2 থাকে আর এখানে নিচে একটা x থাকবে, তার মানে এটা কিন্তু আমাদের হয়ে যাবে 21 সি 10 ইনটু 2 বাই x। আর এটা আমাদের হবে হলো 21 সি 11, এটা থাকবে হলো সরি, এটা হয়ে যাবে হলো 10, তার মানে থাকবে হলো x বাই 2। তাহলে এই কিন্তু আমাদের দুইটা মধ্যপদ আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা এটার 21 সি 10 ইনটু 2 এটা বের করতে পারি, অথবা এভাবে অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই এভাবে যে অঙ্কগুলো থাকবে সেগুলা করতে পারবো। এরই আলোকে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছি, যেটা হলো 6 নম্বর অঙ্ক 2 - 3 বাই x টু দি পাওয়ার 12 এর ভিত্তিতে মধ্যপদ নির্ণয় করতে হবে। এরপর 2 নম্বর অঙ্ক a বাই x প্লাস x বাই এর পাওয়ার 17 এর ভিত্তিতে মধ্যপদ নির্ণয় করতে হবে, বা মধ্যপদদ্বয় নির্ণয় করতে হবে। এরপরে 2 নম্বর দেখাও যে 1 প্লাস 2 টু দি পাওয়ার 2y এর পাওয়ার 2n এর ভিত্তিতে মধ্যপদ হলো এটা, যেটা উদাহরণ 10 করলাম, তারই আলোকে এটা করতে হবে। তাহলে এভাবে এই 3টা অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে, এবং এরই সাথে আমাদের চ্যাপ্টার যেটা 5A ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। আজকে আমাদের এতটুকুই আলোচনা ছিল। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।